অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আপনার কাছে আসি। চুক্তি নিয়ে কথা বলছিলেন নেমে আজিজ, আপনার কাছে কি মনে হয় যে চুক্তিটি কি আসলে যে করা হয়েছিল তখন সেটা আসলে কি দলগুলোর সাথে আলোচনা করা হয়েছিল কিনা? যে তথ্যটা আমরা শুনলাম তার মানে হচ্ছে যে জামাত বিএনপি সবার সাথে আলোচনা করেই করা হয়েছিল। সেক্ষেত্রে আপনি কি আসলে কোনো কানেকশন দেখেন আসলে যে এই ধরনের বক্তব্যের নেপথ্যে? যে খাতে আমি ছিলাম যে রিজিম চেঞ্জ করছে আমেরিকা, তারপরে ইউনূস সাহেব বসছেন। কি প্রক্রিয়া বসছেন এই আলাপ তো পুরনো, উনি বসলেন। বসার পর আমরা মোটের উপরে দেখলাম ফাইনালি গিয়ে 12 তারিখে নির্বাচন হলো, ফেব্রুয়ারির 9 তারিখে একটা চুক্তি হলো। এখন আপনি যদি স্বাভাবিক প্রক্রিয়ায় বলেন, এটা একদম 5 বছরের পুরনো সরকার যদি নির্বাচিত থাকেও ক্ষমতায়, তখনও বোধহয় নির্বাচনের 3 দিন আগে এরকম একটা চুক্তি করার জন্য কেউ অস্থির হবে না, হবে না। আবার যদি উল্টা দিকে আসেন, যে উনি যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু পূর্ণাঙ্গ সরকার, মেয়াদটা যে কয়দিনই থাকুক। একটা সরকার চলে গেছে, নির্বাচনের মাধ্যমে আরেকটা আসবে, মাঝখানের সময়টা অন্তর্বর্তীকালীন, এটা সে পূর্ণাঙ্গ সরকার, সেই হিসাবে সে করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আমার দেশের যে টার্ময়েল সিচুয়েশনটা ছিল এটা করার সময়, একদিকে নির্বাচনের তোড়জোড়, আরেকদিকে যদি এই চুক্তিটা করতে যায় তাহলে অনেকগুলা ব্যাপার এখানে দাঁড়ায়। নাম্বার 1, খলিলুর রহমান সাহেব ইতিমধ্যে ব্যাখ্যা দিছে এই ফরিদা আক্তারেরও আগে, যে এই চুক্তিটা করা হয়েছে জামাত এবং বিএনপির সাথে, তাদের সাথে আলোচনা করে সম্মতি নিয়ে। এবং খলিলুর রহমান কিন্তু যেই ইউনূস সরকারকে আমরা পছন্দ বা অপছন্দ যাই করি না কেন, যার কাছ থেকে নির্বাচন পাইতে তাদের 18 মাস সময় লাগছে, সেই উপদেষ্টা ছিল, তাকে কিন্তু আমি মন্ত্রী বানিয়েছি। তাহলে কি মনে হয় যে বর্তমান সরকারের সাথে কি ইউনূস সরকারের খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল? কেননা অ্যাটর্নি জেনারেল যিনি ছিলেন তিনিও আইনমন্ত্রী হয়েছেন। মানে বিষয়গুলো কিন্তু রিমার্কেবল। পাশাপাশি যদি আপনি ফরিদা আক্তারের কথা ধরেন, সে গত 2-3 দিন আগে পত্রিকায় বলছে, স্ট্রেট বলছেন যে তাদের সম্মতি নিয়ে করা হয়েছে এবং জামাত একটু দায় সারা গোছে এটাকে এড়ায় গেছেন যে আমি জানি না, কিন্তু বিএনপির পক্ষ থেকে এটার কোনো রিপ্লাই দেওয়া হয় নাই। তৃতীয় কথা হলো, উনি বলছেন যে 60 দিনের নোটিশে এই চুক্তি বাতিল করার ক্লজ আছে, এটা রিভিউ করার সুযোগ আছে, যে দফা পছন্দ হবে না সেই দফা নিয়ে আলোচনার সুযোগ আছে। এতগুলা অপশন থাকলো। এখন আসেন আমি কেন বলছি, আমরা বাহ্যিকভাবে যেটা পাইছি বিভিন্ন টক শো সব পিছনে একটা গোলামি চুক্তি করা হয়েছে, 50 বছরে এই গোলামি চুক্তি থেকে মুক্তি পাওয়া কঠিন বক্তব্য, এটা কিন্তু বলি নাই অথেন্টিক, এরকম আপনিও জানেন যে টক শোতে বলে। এখন আপনি আসেন, আমি কল্পনা করি, ধরে নিছি এই চুক্তিটা একেবারে দেশবিরোধী চুক্তি, আমি কল্পনা করলাম। তাহলে আমার কথা হইল, আজকে নির্বাচনের পর এই সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা কিন্তু বলছেন যে গণভোটের কথা, জুলাই সনদের কথা, এগুলো আমরা মেনে নিছি, যদি নির্বাচন না হয় বাহানা করে, সে কারণে আমরা মেনে নিছি। আবার কেউ দায়িত্বশীল ব্যক্তি বলছেন যে এই নির্বাচন যদি গণভোট আমরা মেনে না নিতাম, নির্বাচন দিত না, তাই মেনে নিয়েছি। যদি তাই হয় তাহলে কি এই চুক্তিগুলা যে মেনে নিছে সেটা কি যৌক্তিক মনে হয়? প্রশ্ন থাকে কিন্তু। তা না হলে ধরেন রাজনৈতিক দলগুলো দেশকে ভালোবাসে, ইউনূস সাহেব আমেরিকান এজেন্ট, তাকে বসানো হয়েছে, তো আমেরিকান এজেন্ট কারণ কনফার্ম করছে আরও চুক্তিটা করে, কারণ আমাদের সাথে আমেরিকার এরকম কোনো চুক্তি বিগত দিনে হয় নাই, তো উনি এই চুক্তিটা করলেন। এই চুক্তিটা রাষ্ট্রবিরোধী। এই চুক্তিটা যদি রাষ্ট্রবিরোধী হয়ে থাকে, ফরিদা আক্তার এবং খলিলুর রহমান সাহেব বলছেন জামাত এবং বিএনপির সাথে আলোচনা করে করা হয়েছে, তাহলে তারা সেদিন কি নির্বাচনটা যাতে ব্যাহত না হয় সেজন্য সম্মতি দিছিলেন? আমি প্রশ্ন রাখলাম। 1, 2, আমায় যদি আমার দেশকে ভালোবাসি, কারণ নির্বাচিত রাজনীতিবিদরা বলেন নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে দেশ ঠিক হয়ে যাবে, এইরকম যে প্রশ্ন থাকে, তো তাদের কি কাজ শুধুমাত্র ক্ষমতায় এসে তারপরে দেশের সেবা করবেন, নাকি ক্ষমতার বাইরে থাকাকালীনও চক্ষু রাখতে হবে আমার দেশের ক্ষতি হয় কিনা? তাহলে সেদিন আপনি কি নির্বাচনে বেশি গুরুত্ব দিয়েছিলেন? নাহলে তো বলা উচিত ছিল নির্বাচন যখন খুশি তখন হোক, আপনি চলে যান।
ইউ জাস্ট গেট লস্ট, এই চুক্তি আমরা করব না। আমরা কি সেই স্টেপটা নিয়েছি? তাহলে ইউনূস সাহেব যখন দেখলেন যে না, নির্বাচনের জন্য মরিয়া, আমি যা বলি তাই মানে, এবং এই চুক্তি তাও মানে, তাহলে কি নির্বাচনের জন্য মরিয়া, সেই সুযোগটা ইউনূস সাহেব কাজে এখানে একটি লাগিয়েছেন কিনা? ফ্যাক্টরকে আমরা বাদ দিচ্ছি কিনা, এখানে আরেকটি রিস্ক ফ্যাক্টর তো ছিল, সেটা হচ্ছে ধরেন পরাজিত শক্তির কিছু ষড়যন্ত্র ছিল তাদের ফিরে আসার। সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে এটা আসলে চাইলেই তখন বিএনপি এটা করতে পারতো কিনা? পরাজিত শক্তি এখনো তখন আসতে পরাজিত শক্তি তো নানানভাবেই ফিরে আসতে পারে। পরাজিত শক্তি নানানভাবে ফিরে আসতে পারে। আপনি যদি কল্পনা ওইভাবে করেন, তাহলে তো আমরা সম্প্রতিকালে অনেক কিছু দেখতেছি। আপনি এখন পর্যন্ত প্রশাসনের যে লোকগুলো আছে, সেটা তো গত 17 বছরের সরকারের, এবং 17 বছরের আগের টার্মটায়, গত 17 বছরের আগের টার্মটায় ছিল বিএনপি, অর্থাৎ 2001 থেকে 2006, তার আগে 1996 থেকে 2001 পর্যন্ত ছিল এই পরাজিত শক্তি। তখন ওই 2001 থেকে 6-তে যাদেরকে প্রশাসনে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, সেই লোকগুলো এখনো বিচরণ করতেছে। সেই প্রশাসনের লোকগুলো তো এখনো তাহলে সেই সরকারের। সুতরাং তার ফিরে আসা না আসায় কিছুই তো হয় না, সবই তো আছে। আপনার রাষ্ট্রপতি তার আছে, রাষ্ট্রপতি কার? সেই সরকারের। এই যদি আপনি এইভাবে বিবেচনা করলে সেটা অন্য একটা আলোচনা আসা উচিত। এই আলোচনাটা আমি করতে চাই। আমি এটা শেষ করে দিই। আপনি রাষ্ট্রপতিকে যখন এখনো রেখেছেন, কথা ছিল যে রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে। নির্বাচন হয়ে গেল 12ই ফেব্রুয়ারি, 7ই ফেব্রুয়ারি থেকে টেক ওভার করছে। তারপরে কি রাষ্ট্রপতি আমরা বদল করতে পারিনি? তাহলে যে কথাটা আপনি বলতেছেন পুনর্বাসন, আমি তো রেখে দিচ্ছি। আমি ওই ইউনূস সরকারের খলিলকে রাখলাম, আমি ইউনূস সরকারের অ্যাটর্নি জেনারেলকে এনে আইনমন্ত্রী বানাইলাম, আমি আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতিকে রেখে দিলাম, তার প্রশাসনের লোক থাকলো। পার্থক্যটা হইল কি? সুতরাং আপনি যেটা বলতেছেন, সেই তর্ক যদি করি, তাহলে তারা তো অলরেডি আছে। এখন পর্যন্ত আপনি রাষ্ট্রপতি পেলেন না আপনার দল থেকে, এটা তো দুঃখজনক। সুতরাং ইউনূস সরকার ওইটাই কাজে লাগাইছে, যেই দেশের লোক কিছুই চায় না, শুধু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। সুতরাং এখন আমি যা বলবো তাই শুনবো। তাই যদি হয়ে থাকে, ইউনূস সাহেবের যেমন অপরাধ, আমি রাজনীতির ব্যক্তি হিসাবে ক্ষমতায় যাওয়ার জন্য লোভী, আবার ইউনূস সাহেব সেটাকে ক্যাশ করে থাকলে দুইজনই একই রকমের অপরাধী। কারণ আপনাদের দুইজনের প্রেজেন্সে এই চুক্তিটা হইছে দেশ বিরোধী চুক্তি। সুতরাং এইটার দায় উভয় পক্ষকে নিতে হবে, রাজনীতিবিদ এবং ইউনূস সরকার, সকলকে নিতে হবে।